সিঙ্গেল মাদার। আকাশটা যেন হঠাৎ করে কেমন গুমুট হয়ে উঠেছিল। মেঘের নিচে সূর্যের আলো হালকা হলুদ, কাঁচা আমের মতো তীব্র, কিন্তু তেমন উজ্জ্বল নয়। বিকালটা ছিল জুনের বর্ষার প্রথম দিক। স্কুল থেকে ফিরে ব্যাগ নামিয়ে খালি পায়ে ছুটে গিয়েছিল তৃষা মিতালির বাড়ি, পাশের গলির একমাত্র বান্ধবী। আর আজ ছিল তার জন্মদিন। তৃষার বয়স মাত্র 18+, তবে তার চোখে ছিল 20 বছরের স্বপ্ন। চোখ ছোট ছোট প্লাস্টিকের রঙিন চুড়ি, মাথায় ক্লিপ দিয়ে বাঁধা খোঁপা, আর ঠোঁটে এক চিলতে লাজুক হাসি। তৃষা ছিল মায়াবী। ওর মা বিথি দেবী স্কুলের আয়া হিসেবে কাজ করেন। বাবাকে তৃষা চিনেও না। তাদের সংসারে বাবা শব্দটা ছিল না, মাই সব। মিতালির বাসায় তখন অনেক অতিথি, ছেলেমেয়েরা হুল্লোড় করছে। তখনই প্রথম দেখা রনির সঙ্গে। সে কলেজে পড়ে, মিতালির খালাতো ভাই। বয়স হবে 18-19। ছেলেটির চোখে ছিল এক ধরনের টান, যেন নিজের কথা দিয়েই মুগ্ধ করে দিতে পারে কাউকে। তৃষার সাথে রনির প্রথম কথোপকথনটা খুব সাধারণ ছিল। তোমার নাম কি? তৃষা। খুব সুন্দর নাম, তোমার মতোই। তৃষা মাথা নিচু করে হেসেছিল। তার কিশোরী মনে এমন কথা আগে কেউ বলেনি। সেই বিকেলটা যেন অদ্ভুতভাবে ভালো লেগেছিল তার। পরবর্তী কয়েকদিন রনি আসতে লাগলো প্রায়ই, মিতালির অজুহাতে। তৃষা বুঝতে পারছিল না, কিন্তু সে ধীরে ধীরে ওর কথায় আকৃষ্ট হচ্ছিল। একদিন রনি বলেছিল, তুমি জানো, আমার তোমাকে না দেখলে ঘুমই আসে না। তৃষা ভাবতে লাগলো, এটাই বুঝি ভালোবাসা। সে জানতো না ভালোবাসা এত সহজে আসে না, আর এভাবে কেউ সত্যি ভালোবাসে না। একদিন যখন স্কুল ছুটি হয়ে তৃষা বাসায় ফিরছিল, রনি অপেক্ষা করছিল মোড়ে। বলেছিল, একটু কথা আছে, চলো না কিছুক্ষণ ঘুরে আসি। তৃষা একবার দ্বিধা করেছিল, কিন্তু এরপরও রাজি হয়ে যায়। সেদিন রনি যে কথা দিয়েছিল কাউকে বলবো না, সেটা পরে খুব সহজে ভেঙে দিয়েছিল। তৃষা তখন বুঝতে পারে সে মা হতে চলেছে। তখন তার কাঁপা কাঁপা হাতে আয়নায় তাকিয়ে দেখেছিল, নিজেকে চিনতেই পারেনি সে। ভয়, লজ্জা, গ্লানি সব একসাথে এসে গলা চেপে ধরছিল। আর সেদিনই শুরু হলো তৃষার এক ভিন্ন জীবনের গল্প, যেখানে নেই শৈশব, নেই স্বপ্ন, শুধু প্রতিদিনের এক যুদ্ধ। ঘরের কোনায় বসে তৃষা তাকিয়েছিল কাঁথার মোড়ানো আয়নাটার দিকে। সে আয়নায় নিজেকে দেখতে আর সাহস হচ্ছিল না তার। বুকের মধ্যে কেমন হু হু করছিল। এক অজানা ভয় গিলে ফেলছিল ধীরে ধীরে। কিছুদিন ধরে সে বুঝতে পারছিল শরীরে পরিবর্তন এসেছে, কিন্তু এমন কিছু তো ওর জানা ছিল না যে বুঝবে কি হচ্ছে। বয়স তো সবে 14। স্কুলে শিখিয়েছে মাসিক, কিন্তু গর্ভধারণ এ যে কীভাবে হয় সে বিষয়ে কিছুই জানতো না তৃষা। দিন 15 পরে তৃষা মুখ শুকিয়ে যাওয়া অবস্থায় হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে। গেল রান্নাঘরে। তখন বিথি দেবী কাজ থেকে ফিরেছেন মাত্র।
মেয়ের এমন অবস্থা দেখে তার বুকটা ছ্যাদ করে উঠল। তড়িঘড়ি করে তৃষাকে পাশের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কিছু রুটিন টেস্ট করায়, আর তারপরেই আসে সেই কাঁপিয়ে দেওয়া খবর, তৃষা গর্ভবতী। বিথিদেবী কিছুক্ষণ চুপ ছিলেন। মনে হচ্ছিল শরীরটা যেন জমে গেছে। তারপর যখন ডাক্তার কনফার্ম করলো তৃষার প্রায় 3 মাস হয়ে গেছে, তখন তার মুখটা যেন ঝড় বৃষ্টির আগের আকাশের মতো হয়ে উঠল। ফিরে এসে ঘরে তালাবদ্ধ করে তৃষাকে জিজ্ঞেস করলেন, কে, কার জন্য এই অবস্থা? কাকে বিশ্বাস করেছিলি তুই? তৃষা কাঁদছিল, কথা বলতে পারছিল না। চোখে পানি জমে উঠেছে, মুখ ফ্যাকাশে। অনেকক্ষণ চুপ থাকার পর সে একটি নাম বলল, রনি। শুনেই বিথিদেবীর মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। মিতালির ভাই রনি? ওই ছেলেটা যাকে আমি নিজে চা খাইয়ে বিদায় দিয়েছি আমাদের উঠোন থেকে? তারপর যা ঘটল সেটা ছিল দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক। তৃষার মা রনির বাড়ি গিয়েছিলেন বিচার চাইতে, কিন্তু সেখানে যে অপমান অপেক্ষা করছিল সেটা কল্পনাও করেননি। রনির মা সরাসরি বললেন, আপনার মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে কি করেছে, এসে আমাদের নাম ঘাড়ে চাপাচ্ছে। আমাদের ছেলে তো এসব করতে পারে না। রনিও মুখ ফিরিয়ে বলল, তোমার মতো ছোট মেয়ের সঙ্গে আমি কেন এমন করব? প্রমাণ আছে? তৃষার মা সেই দিন ভাঙা গলায় বলেছিলেন, দেখো, মেয়ে তো আমার। যত দোষী থাক, আমি ফেলে দিতে পারি না। কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, সমাজ কি ছেড়ে কথা বলবে আমাদের? তাদের দিকে ফিরে কোনো উত্তর আসেনি। ঘরে ফিরে তৃষা আর তার মা দুজনেই বুঝে গেলেন এই লড়াইটা শুধু তাদেরই। কেউ পাশে দাঁড়াবে না। সমাজ শুধু আঙুল তুলে, সাহায্য করে না। রনি যেভাবে অস্বীকার করলো তাতে তৃষার মনে ভিজ ঢুকে গেল। তার নিজের দেহেই যেন সে ঘৃণা করতে শুরু করলো। কিন্তু সেই রাতেই মা মাথায় হাত রেখে বলেছিল, তোকে আমি কখনো ছেড়ে যাব না। তুই আমার তৃষা, তুই একা নস। আমরা থাকি সমাজের নিচে, কিন্তু মাথা নিচু করবি না। এই বাচ্চাটা আসুক, আমি তার ঠাকুমা হব, তুই মা হবি, সাহস রাখ। তৃষা ভয়ে, লজ্জায়, দুঃখে চোখ বন্ধ করেছিল, কিন্তু তখনও জানতো না একজন মা হওয়ার অর্থ কী। তৃষা কিছুতেই বুঝতে উঠতে পারছিল না তার শরীরটা কেন এত দ্রুত বদলে যাচ্ছে। পেটটা যেন অদ্ভুতভাবে ফুলে উঠেছে প্রতিদিন। চলাফেরা করতেও কষ্ট হয়, ক্লাসে বসে থাকতে পারে না ঠিক মতো। একদিন স্কুলে মেয়েরা ফিসফিস করে বলছিল, ওরে দেখোসনি, পেট দেখে মনে হয় মা হয়ে গেছে। আরেকজন তো সরাসরি বলে দিল, ছোটবেলাতে এসব, ছি। শিক্ষিকারা কেউ মুখে কিছু বলেনি, কিন্তু তাদের চোখের ভাষাটা যেন আগুন ছুড়ে দিচ্ছিল। একদিন প্রধান শিক্ষক ডেকে বললেন, তৃষা, তুমি এখন কিছুদিন স্কুলে না আসলে ভালো। তোমার শরীর ঠিক না, আর স্কুলের পরিবেশও ঠিক থাকবে না।
তৃষা কাঁপা গলায় জিজ্ঞেস করেছিল, আমি কি ভুল করেছি স্যার? পড়াশোনায় মনোযোগ দিয়েছিলাম সব সময়। উত্তর আসেনি। কেবল ঠান্ডা মুখে স্যার বলেছিলেন, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। তৃষার মা তখন স্কুলে গিয়ে পা ধরেছিলেন। ও পড়ালেখা জানে, বোকা না। হয়ে গেছে মানেই ওর জীবন শেষ না। দয়া করে একটিবার সুযোগ দিন। কিন্তু তৃষার জন্য কোনো স্কুলের দরজা খোলা থাকেনি। আর পাড়ার মানুষরাও কম যায়নি। প্রতিদিন এক একজন এক এক কথা বলতো, এই বয়সে সব নিশ্চয় মেয়েটা বকে গেছে। মা একা মানুষ, মেয়েও আজকালকার ছেলে মেয়ের মতো। এখন তো মোবাইলই সব শেখে। এদের সঙ্গে মিশতে দিলে নিজেদের মেয়েরাও নষ্ট হবে। একদিন এক প্রতিবেশী মহিলা গলা চেঁচিয়ে বলেছিল, বিথিদি, মেয়ে মানুষকে শাসন না করলে এমনই হয়। এখন পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা করে না? তৃষার মা কিছু বলেনি। চোখের কোণে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখে এক ফোঁটা কাঁপুনিও ছিল না। শুধু বলেছিলেন, তুমি তো মা হয়েছ, জানো বাচ্চা কেমন হয়। আমার মেয়েও এখন মা হতে চলেছে। তাকে তো আমি বুকে নিয়েই চলবো। যারা ফেলে দেয় তারা মানুষ নয়। তৃষা রাতে বিছানায় শুয়ে নিজের গায়ে হাত রেখে ভাবত, এই যে পেটের ভেতর একটা প্রাণ জন্ম নিচ্ছে, ও কি আমার মতো অবহেলিত হবে? ও কি জানতে পারবে সমাজ কেমন নিষ্ঠুর? ভয় করত, কিন্তু তার মায়ের মতো চোখে একটা জাদু জন্ম নিচ্ছিল ধীরে ধীরে। তার মা বলেছিল, তুই লেখাপড়া শেষ করবি, আমি ঝাঁট হাতে স্কুলে বসে থাকবো, তুই বই হাতে। তৃষা একদিন আয়নায় তাকিয়ে নিজের ফুলে ওঠা শরীর দেখে বলেছিল, আমি হারবো না। মা হব বলে আমি শেষ হয়ে যাব না, বরং ও আমার শক্তি হবে। রাত তখন প্রায় 2:30। চারদিক নিঃশব্দ, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। বিথিদেবী পাশেই ঘুমিয়েছিলেন ক্লান্ত শরীর নিয়ে। হঠাৎ তৃষার পেটটা মুচড় দিয়ে উঠল। প্রথমে ব্যথাটা সামান্য ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা অসহনীয় হয়ে উঠল। মা, মা, কাঁপা গলায় ডাক দিয়েছিল তৃষা। বিথি চোখ খুলে বুঝতে পারলেন সময় এসে গেছে। কাঁপা হাতে মেয়েকে আঁকড়ে ধরলেন। তারপর আদৌ ঘুমন্ত অবস্থায় তাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। রাতের শহর তখন ফাঁকা, রিক্সা পাওয়া যায়নি। পায়ে হেঁটেই ছুটে গিয়েছিলেন কাছের ম্যাটারনিটি হোমে। কিন্তু হাসপাতালের গেটেই শুরু হলো লজ্জাজনক আর এক যুদ্ধ। রাতের ডিউটির এক নার্স এসে বলল, এই মেয়েটার বয়স কত? কি হয়েছে ওর? এমন কম বয়সে গরিবের ছেলে মেয়েদের কোনো শাসন নেই। আরেকজন বলল, এদের জন্যই হাসপাতালের বদনাম হয়, আগে ম্যানেজারের অনুমতি লাগবে। বিথিদেবী কেঁদে পড়েছিলেন। মেয়েটার প্রথম প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দয়া করে ভিতরে নিতে বলেন। অনেক অনুরোধের পর অবশেষে তৃষাকে ভিতরে নেওয়া হয়, কিন্তু উপেক্ষা আর অবহেলা ছিল প্রতিটি পদক্ষেপে। প্রসবের যন্ত্রণা ছিল ভয়াবহ। তৃষা জানত না শরীর এমনও ব্যথা দিতে পারে। তার মনে হচ্ছিল শরীরটা ছিঁড়ে যাচ্ছে। মা, আমি পারছি না গো। সে কাঁদছিল।
চিৎকার করছিল, আর পাশের নার্সদের কেউ কেউ ঠান্ডাভাবে বলছিল, এখন বুঝছিস, আগে বুঝিসনি? কিন্তু অবশেষে সেই সকাল 6টার দিকে হাসপাতালের করিডোরে প্রথমবার এক শিশুর কান্না শোনা গেল। একটা মেয়ে সন্তান জন্ম নিল। তৃষা তখন অর্ধমূর্ছিত। নার্স বাচ্চাটিকে ওর গায়ে দিয়ে বলল, এই নে তোর মেয়েকে, এখন থেকে তোর জীবন তোর না, ওর। তৃষা চোখ খুলে দেখছিল ছোট্ট এক পুটুলির মতো বাচ্চাটাকে। ছোট হাত, ছোট পা, গোলগাল মুখে কুঁচকে থাকা চামড়া। বাচ্চাটা কাঁদছিল, আর তৃষা তার আঙুল ধরে বলেছিল, আমি তোর জন্য লড়ব মা। সবাই তোর মুখ দেখতে চাইলেও আমি তোকে সবার উপরে রাখব। বিথিদেবী তখন পেছন থেকে বললেন, এই কান্না, এই ছোট মুখটা তোর ভয়কে জিতিয়ে দেবে রে তৃষা। হাসপাতাল থেকে ফিরে আসার পরও অনেক কষ্ট ছিল। অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছিল। পাড়ার মানুষ বলতো, এই বাচ্চাটা তো সমাজের কলঙ্ক। কিন্তু তৃষা বলতো, না, ও আমার শক্তি। আমি একা না, ওকে নিয়ে আমি 2 হয়ে গেছি। শরীরে দুধ আসতে দেরি হচ্ছিল। বাচ্চা কাঁদত। রাত ভর জেগে থাকতো তৃষা। মা ঘুমাতো না। মেয়ের পাশে বসে মাথায় জল ঢালত। গরমে ঘেমে যেত, কিন্তু তৃষা মুখে বলতো, ও আমার ভোরের আলো। শরীর তখন ক্লান্ত। ঘুম যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এক হাতে বাচ্চাকে দুধ খাওয়ানো, আর এক হাতে জামা কাচা। তৃষার দিন কাটতো এভাবেই। কিন্তু বুকের মধ্যে একটা স্বপ্ন, এক জেদ বেঁচে ছিল। আমি আবার পড়তে চাই, বই হাতে নিতে চাই। মা একদিন বিকেলে তৃষার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, তুই কি সত্যি স্কুলে ফিরতে চাস? তৃষা মাথা নেড়েছিল। আমি শুধু মা হতে আসিনি, আমি মানুষ হতে এসেছি। কিন্তু চারদিকে তখনও কাটা স্কুলের প্রধান শিক্ষক স্পষ্ট জানিয়ে দিয়েছিল, একটা কিশোরী মা আমাদের স্কুলের ছবি নষ্ট করবে। আমরা দুঃখিত। অনেক প্রতিষ্ঠান ফিরিয়ে দিয়েছিল, কেউ মুখের উপর, কেউ কাগজে আনফিট লিখে। বিথিদেবী রাগে, হতাশায় কিন্তু হাল ছাড়েননি। 3 মাস ধরে বিভিন্ন এনজিও, মহিলা সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ঘুরে বেড়ালেন। একদিন এমনই একটি সংস্থায় এক ভদ্রমহিলা বললেন, মেয়ে যদি পড়তে চায়, আমরা ওর পাশে থাকব। ওদের মতো মেয়েদেরই তো দরকার সাহস ও শিক্ষার। সেই সংস্কার মাধ্যমে তৃষা একটি বিকল্প শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়, যেখানে সে নিজের মতো করে পড়তে পারে, কোলে বাচ্চা নিয়ে ক্লাস করতে পারে। প্রথম দিনের ক্লাস ছিল জীবনের এক নবজন্ম। তৃষা কোলে মেয়েকে নিয়ে ক্লাসে ঢুকলো, এক হাতে খাতা, অন্য হাতে শিশুকে কোলে জড়িয়ে। শিক্ষিকা বলেছিল, এই মেয়েটা শুধু পড়তে আসেনি, ও প্রমাণ দিতে এসেছে যে মায়ের পরিচয় গর্বের, লজ্জার না। তৃষার মেয়ের নাম রাখা হয় আভা, মানে আলো। সেই নাম যেন তার জীবনের প্রতীক হয়ে ওঠে। প্রতিদিন ক্লাসে গেলে কিছু মানুষ আর চোখে তাকায়, ফিসফিস করে, কিন্তু তৃষা নিজের মুখ শক্ত করে রাখে। সে জানে তার প্রতিটি অধ্যায় একটা যুদ্ধ। বিকেলে ক্লাস শেষ করে
রিকশায় ফিরতে ফিরতে মেয়েকে বুকের সঙ্গে চেপে রাখে আর বলে, তুই বড় হবি মা, তুই মায়ার মতো লড়বি না, তোকে আমি আকাশ দেখাবো। একদিন এক সহপাঠী মেয়ে জিজ্ঞেস করেছিল, তুই এত সাহস পেলি কোথা থেকে? তৃষা হেসে বলেছিল, মা হওয়াটাই আমার সাহস হয়ে গেছে। ভয় পাবার সময় ছিল না, আর লড়াই করতে শিখে গেছি। সকালবেলা তৃষার ঘুম ভাঙে আবার কান্নায়। মেয়ে তখন আধখানা কথা বলে, হাঁটতে শেখা শুরু করেছে। ওর ছোট ছোট পায়ের টুং টাং শব্দে ঘর জেগে ওঠে। তৃষা ওকে কুলে নেয়, চুমু খায় গালে, তারপর বলে, তোর জন্যই তো আমার লড়াই শুরু। এবার একটু আয় করতে হবে মা। বিথিদেবী রিক্সা চালকদের হোটেলে রান্নার কাজ নেন, কিন্তু তাতে সংসার চলে না। তৃষা সিদ্ধান্ত নেয় পড়াশোনার পাশাপাশি কিছু কাজও শিখবে। সেই এনজিওর মাধ্যমে তৃষা কম্পিউটার বেসিক কোর্স শুরু করে। পয়সা লাগে না, শুধু সময় লাগে আর শেখার ইচ্ছা। প্রথম দিন সে মাউস ধরতেও ভয় পেয়েছিল, কিন্তু দ্বিতীয় সপ্তাহে সে টাইপ করতে শিখে যায়, গুগলে সার্চ করতে শিখে যায়, আর প্রথমবার নিজের নামে একটা ইমেল খুলে বলে, ইআইডিটা শুধু একটা মেইল ঠিকানা না, এটা আমার দ্বিতীয় জন্ম। তৃষা প্রথম আয় আসে 3 মাস পর। একজন শিক্ষক তাকে 1 পৃষ্ঠার ফাইল টাইপ করার জন্য দেয় 50 টাকা মজুরি। তৃষা বাড়ি ফিরে সেই টাকাটা বালিশের নিচে রাখে না, বরং ছোট্ট একটা চকলেট আর একটা লাল টিপ কিনে মেয়েকে পরিয়ে দেয়। আবার তখন খিলখিলিয়ে হাসে। তৃষা ভাবে, এই হাসির জন্যই তো সে বেঁচে আছে। সময় যত এগোয় তৃষার আত্মবিশ্বাস তত বাড়ে। সে একদিন বলে, আমি আর সমাজকে ভয় পাই না। ভয় পেয়েছিলাম যখন কিছু জানতাম না, এখন জানি একটা ভুল জীবন শেষ করে না, উল্টো জীবনকে নতুন রঙে আঁকতে শেখায়। আবা তখন মা ডাকে, বই চেনে। আলু বললে চন্দ্রবিন্দুর মতো মুখে হাসি ফুটে ওঠে। তৃষা বলে, ও শুধু আমার সন্তান না, ও আমার অধ্যায়ের শেষ লাইনে আসার দাগ। এক সন্ধ্যাবেলা মা মেয়ে ছাদে বসে আকাশে তারা। বিথিদেবী বলেন, মেয়েটা বড় হলে তোকে গর্ব করে বলবে, আমার মা লড়েছে, ভেঙে পড়েনি। তৃষা চুপচাপ তাকিয়ে থাকে আকাশে। তার চোখে তখন এক নতুন ভবিষ্যতের ছবি। একটা ঘর, একটা চাকরি, একটা ভালো স্কুল, আর মেয়ে আবা, যার জন্য এই সবটুকু। আবা তখন 3 বছর, কথাবার্তা বেশ স্পষ্ট। স্কুলে ভর্তি হয়েছে। সকালে ব্যাগ দিয়ে যখন মা আমি স্কুলে যাচ্ছি বলে, তৃষার চোখে জল আসে, গভীর গর্ভের। তৃষাও তখন এক অন্য রূপে নিজেকে গড়ছে। কম্পিউটার কোর্স শেষ করে এনজিওতে পার্ট টাইম ইনস্ট্রাক্টর হিসেবে কাজ শুরু করে। ক্লাস নেই কিশোরী মেয়েদের। তাদের জীবনে আছে অভাব, অনিশ্চয়তা আর অসম্মান। একদিন সংস্থার প্রধান বলেন, তৃষা, তুমি যদি চাও তোমার জীবনের গল্পটা আমাদের প্রোগ্রামে বলতে পারো, অন্য মেয়েরাও তোমার মতো সাহস পাবে। প্রথমে ভয় পেয়েছিল তৃষা, আমি আমি তো কিছুই না। কিন্তু বিথিদেবী বলেছিলেন, তুই কিছু না বলছিস, তোকে তো দেখে এখন মেয়েরা শিখছে দাঁড়াতে, বুক টান করে বাঁচতে। সেই দিন একটা ছোট্ট সভাকক্ষে, যেখানে বসেছিল বহু কিশোরী, শিক্ষিকা, কিছু অভিভাবক। তৃষা মাইকে দাঁড়ালো, কাপা গলায় শুরু করলো, আমি তৃষা,
আমি যখন মা হই তখন আমার বয়স ছিল মাত্র 14। হ্যাঁ, এটা একটা ভুল ছিল, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু আমি যদি সেই ভুলের পর জীবন ছেড়ে দিতাম, তাহলে আমার মেয়ে আবার জন্মাতো না। আমি ভুল করেছি, কিন্তু আমি দাঁড়িয়ে উঠেছি। আমি আজ কাজ করি, পড়াশোনা করি, আর নিজের সন্তানের মুখে হাসি দেখি। আমি সমাজের ভয় পাইনি, আমি নিজেকে ভয় পাইনি, তাই আমি বেঁচে আছি। সবাই চুপ করে শুনছিল, কারো চোখে জল, কারো মুখে বিস্ময়, কারো চোখে সাহস। শেষে তৃষা বলেছিল, একটা ভুল তোমার পরিচয় না। তুমি যদি নিজেকে ক্ষমা করে লড়তে পারো, তাহলে জীবন তোমার হয়ে যাবে। আমি পারছি, তুমিও পারবে। সেই দিন থেকে তৃষা শুধু একজন মা না, হয়ে ওঠে একজন মেন্টর, এক সাহসিক আদর্শ। আবা একদিন বলেছিল, মা, সবাই তোমার গল্প শুনতে চায় কেন? তৃষা হেসেছিল, কারণ মা ভুল করে ভয় পায়নি। এই গল্পটা ওদের সাহস দেয়। বছর কেটে গেছে 8টা। তৃষা এখন 22 বছরের তরুণী, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের একজন প্রশংসিত ইনস্ট্রাক্টর। পাশাপাশি সে একটি নারী কল্যাণ সংগঠনের ফিল্ড কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করছে। আবার তখন ক্লাস 3তে পড়ে, লেখাপড়ায় ভালো, গান গায়, আঁকতেও ভালোবাসে। তৃষা আজ আর কারো মুখ চেয়ে চলে না। একখানা ছোট্ট ভাড়া ফ্ল্যাটে মা, মেয়ে আর তার মা 3জন মিলে জীবন কাটাচ্ছে, শান্তিতে, আত্মমর্যাদায়। একদিন আবার স্কুলে মায়ের গল্প বিষয়ক একটি প্রজেক্ট ছিল। সবাই যার যার মায়ের কথা লিখেছে। আবার তার খাতায় লিখেছিল, আমার মা একজন বীর। যখন সবাই বলেছিল তুমি পারবে না, মা বলেছিল, আমাকে দেখতে থাকো। মা আমাকে জন্ম দিয়েছেন কিশোরী বয়সে, কিন্তু একদিনও আমাকে বোঝা ভাবেননি। আমি ওর চোখে পৃথিবী দেখি। মা আমার বন্ধু, আমার শিক্ষক, আমার নায়িকা। তৃষা সে খাতা পড়ার পর রাতে আবাকে বুকে টেনে নিয়েছিল। তুই যখন আমার গর্ভে ছিলি, সবাই বলেছিল তুই আমার ভবিষ্যৎ ধ্বংস করে দিবি, কিন্তু তুই আমার ভবিষ্যৎ হয়ে উঠলি মা। সেদিন বিকেলে আকাশে রঙিন মেঘ, ছাদে দাঁড়িয়ে তৃষা আবার হাত ধরে বলে, জানিস, আজ আমি আর একা নই, তোকে নিয়ে আমি পূর্ণ। তোর জন্যই আমি নিজেকে চিনেছি, মানুষ চিনেছি, ক্ষমা করতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। আবা হেসে বলে, তুমি কি কখনো বিয়ে করবে না মা? তৃষা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, হয়তো করব, যদি কেউ তোকে আমার জীবনের অর্ধেক নয় পুরোটা মনে করে। তৃষা আর আবা দুজনেই সমাজের সংজ্ঞাকে চ্যালেঞ্জ করে বেঁচে আছে। তৃষার গল্প শেষ হয় না, প্রতিদিনই তার নতুন মেয়েদের সাহস দেয়, যারা ভয় পায়, কুঁকড়ে থাকে, সমাজের চোখে পরে হারিয়ে যায়। তৃষা আজ তাদের কাছে এক নাম। ভুল করে ফেললেও জীবন পুরোই না, লড়লে জীবন নিজেই পথ দেখায়। ধন্যবাদ সবাইকে। আজকের এই গল্পটি পড়ে সত্যি নিজের কাছে একটু অন্যরকম মনে হলো। আমার এই মনে হলো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আয়েশাস ব্লগ চ্যানেলটি নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো এক সময়। ধন্যবাদ সবাইকে।